এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক স্ট্যাটাসে প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম চেঞ্জ করলো, সংবাদের মধ্য থেকে ছবি ফেলে দিল, এমন ঘটনাও আমরা দেখলাম। আবারও থ্রেট, আবারও মব, আবারও হুমকি, এরকম দৃশ্য আবারও চোখে পড়ল যখন আমরা গতকালকে দেখেছি এনসিপির সাধারণ সভা হয়েছে এবং সেই সভায় বিলাসী জীবনযাপনের জন্য হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটি নিয়েই প্রথম আলো খবর করেছিল, শিরোনামে তাদের নাম ব্যবহার করেছিল। এরপরে হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস প্রথম আলোর বিরুদ্ধে সরাসরি তিনি ফেসবুকে লিখলেন, প্রথম আলোকে হুমকি দিলেন এবং এরপরে প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম চেঞ্জ করলো, সংবাদ থেকে ছবি ফেলে দিল, এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাহলে কি ভয়ের সংস্কৃতির মধ্যেই আমরা থাকব? এনসিপি একটা কার্যক্রম হাতে নিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে, সেটাকে সংবাদপত্র উপস্থাপন করেছে, যাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে তাদের নাম বলেছে, তাতে করে তারা ক্ষেপে গিয়ে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এত বড় একটা পত্রিকাকে হুমকি দেবেন, প্রথম আলোকে দেখে নেয়ার হুমকি, সেটা আদতে কতদিন চলবে আমাদের সমাজে? আবার সেই প্রথম আলোর বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন বারবার যে প্রথম আলো আপনাদেরই এত প্রিয় ভাই ব্রাদার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বই প্রকাশ করলো, প্রথমা থেকে বই প্রকাশ করে ঘটা করে সেটির প্রকাশনা উৎসব করলো। সেই আয়োজনে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকলেন, নাহিদ ইসলামকে আমরা দেখলাম, আসিফ নজরুলকে আমরা দেখলাম, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তাকে পর্যন্ত আমরা দেখলাম। প্রথম আলো কী না করছে, প্রথম আলো সম্পাদক তৈলাক্ত একটা সাক্ষাৎকার নিলেন প্রধান উপদেষ্টার, যেটার প্রচুর সমালোচনা হয়েছে যে প্রথম আলোর মতো এত বড় পত্রিকার সম্পাদক কিভাবে এত তেল মাখা প্রশ্ন করেন, যেটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে আদৌ পড়ে কিনা, সেরকম নানা সমালোচনা আমরা হতে দেখেছি। সেই প্রথম আলো যখন সরকারের মধ্যে এত প্রিয়, তখন এনসিপির নেতারা প্রথম আলোর বিরুদ্ধে কেন এত উঠে পড়ে লাগছে, প্রথম আলোরকে নিয়ে এত বিষোদ্গার করছে, সেটা আসলে বুঝে ওঠাটা খুব মুশকিল। কি বললেন হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে, যার ফলে প্রথম আলোর হেডিংটাই পরিবর্তন হলো, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলেই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস এনসিপির সাধারণ সভার পরে এনসিপি যে তদন্ত কমিটি করলো হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তানভীরদের বিরুদ্ধে তদন্ত করার জন্য, এরপরে সব সংবাদ মাধ্যমে এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। প্রথম আলো হেডিং করেছিল সেটা হচ্ছে যে বিলাসী জীবনসহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত। সেখানে হাসনাত এবং সার্জিসের দুটো মিছিলের মতো ছবি দেয়া হয়েছে। এরপরে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিলেন, পোস্টটি আমরা পড়ে শোনাচ্ছি। সেই পোস্টের পরে প্রথম আলোর শিরোনাম পাল্টে গেল, ছবি উঠে গেল, সেখানে শিরোনাম করা হলো নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা। শুধুমাত্র এই শিরোনাম করা হলো, কোনো নেতার নাম সেখানে থাকলো না। সার্জিস আলম কি এমন মন্ত্র, হাসনাত আবদুল্লাহ কি এমন মন্ত্র শোনালেন প্রথম আলোকে যে প্রথম আলো একেবারে শিরোনামই চেঞ্জ করে ফেললো? প্রথম আলোকে কি হুমকি দিলেন চলুন একটু শুনে নেওয়া যাক। তিনি লিখলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনাদের মতো ভারত বা এদের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম।
আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্য সন্ত্রাস করেন, আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছুই এক্সেস যায়। আপনারাও এক্সেস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্নও হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছে থেকে 1 টাকাও নিয়েছি, এটা প্রমাণ করুক। যে কোনোভাবে, সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। প্রথম আলো বরাবরই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। তিনি নিজেকে সৎ রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এখানে বলেছেন, রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে আছে প্রাণ, আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয় হোক, আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এমন কথাই তিনি লিখেছেন। তিনি লিখেছেন, এবং ভারতের তাবেদারি করে মন্ত্রী হতে চাইলে তো মন্ত্রী হতে পারতাম, ক্ষমতা উপভোগ করতে পারতাম। তাহলে এখানে প্রশ্ন জাগে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আবদুল্লাহ, ওনারা কি ভারতের তাবেদারি করে, রয়ের তাবেদারি করে মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। তার মানে হাসনাত আবদুল্লাহ আবেগের বশে যেটা লিখেছেন সেটার অর্থ কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটা হয়তো ভেবে দেখার কিংবা রি-এডিট করার সময়টাও পাননি, অতি আবেগে পোস্টটা দিয়ে ফেলেছেন। রয়ের তাবেদারি করে, ভারতের তাবেদারি করে মন্ত্রী হতে চাইলে মন্ত্রী হতে পারতাম, এই কথাটা যে পরোক্ষভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আবদুল্লাহ, আসিফ নজরুলদের আঘাত করে, সেটা খুব বেশি গবেষক হতে হয় না বুঝতে হলে। হাসনাত আবদুল্লাহরা আদতে কি চাইছেন? তাদের কি সমালোচনা করা যাবে না? তারা কি সমালোচনার ঊর্ধ্বে? তারা কি নিজেদেরকে ফেরেশতা মনে করেন? যদি হাসনাত আবদুল্লাহর সব কিছু ওপেন সিক্রেটই হয়, তাহলে চারিদিকে যে এত প্রশ্ন, তিনি যে গাড়িতে চড়েন, যে গাড়িতে চলাফেরা করেন, সেই গাড়ির দাম কত, সেই গাড়ি কোথায় থেকে কিনলেন, কোথায় থেকে টাকা পেলেন এত, সেই প্রশ্নটা তো আসে। সার্জিস আলম যে গাড়িতে চড়েন সেই গাড়ির দাম কত, যে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেন সেই শোডাউনের টাকা কোত্থেকে আসে? সার্জিস আলম তো এর আগে বলেছেন যে তার পকেটে 1000 টাকাও নেই, তার মানিব্যাগ শূন্য, ধার দেনা করে চলেন। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি গরমের মধ্যে ট্রেনের পাখা পর্যন্ত চলছে না, গরমে ঘেমে ঘেমে ট্রেনে চড়ে তার পঞ্চগড়ে যাচ্ছেন বাড়িতে, অথচ তিনি এই মিটিংয়ে বললেন তিনি জমিদারের বংশগতভাবেই তিনি বড়লোকের সন্তান, জমিদারের পুত্র। তো জমিদারের পুত্র হলে তো হলে থাকার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হতেন না, হলে তিনি তো থাকারই কথা না। ট্রেনে চেপে গরম যে বগি, সেই বগিতে না চেপে তিনি তো এসি কেবিনে যেতে পারতেন। এত গরম তো তার সহ্য করার কথা নয় যদি তিনি জমিদারের পুত্র, জমিদারের নাতিই হয়ে থাকেন। তাই প্রশ্ন উঠছে যে এখনকার যে বিলাসী জীবন, সেই জীবনের অর্থের যোগান কারা দিচ্ছে? ইন্টারকন্টিনেন্টালে যে আপনারা ইফতার পার্টি করছেন কোটি কোটি টাকা খরচ করে, সেই টাকা কারা দিচ্ছে, কোত্থেকে আসছে, সেই হিসাবও তো আসছে না। সংবাদ মাধ্যম যদি সেগুলো তুলে ধরে এবং তার যদি এই ভাষায় আপনি থ্রেড দেন, সমালোচনা করেন, তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে যে জিনিসটা, সেই জিনিসটা কোথায় গেল? আপনারাই তো স্বাধীনতার কথা বলছেন, আপনারাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। আওয়ামী লীগ যে সকল ভুল করেছে, আওয়ামী লীগ যে সকল অপকর্ম করেছে, আওয়ামী লীগের আমলে যে সকল বিষয় সব থেকে সমালোচিত হয়েছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কথা বললেই তার দুর্ভাগ্য নেমে আসতো, আপনাদের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে তারও দুর্ভাগ্য নেমে আসবে। তাহলে আওয়ামী লীগ থেকে আপনাদের পার্থক্য কোথায়
কোথায় হলো, কোথায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই প্রশ্নগুলো অনেকেই করছেন। প্রশ্নগুলোর উত্তর আদৌ আছে কি না সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।